আমি জটিল বলবো না, আমার মনে হয় বিএনপি ধরেই নিয়েছে যে বিরোধী দল কে হবে বাংলাদেশে নির্বাচন হলে। বিরোধী দল হবে জামাত। তারা মনে করতেই পারে যে জামাত বিরোধী দল হবে। কাজে এখন থেকে সরকারি দল এবং বিরোধী দলের যে আমরা দ্বন্দ্ব, কথার লড়াই দেখতে পাই, হয়তো আমরা নির্বাচনের আগে এটা দেখতে পাচ্ছি। আর জামাতও মনে করছে, জামাতও অনেক বক্তব্য দিয়েছে যেটা আপত্তিজনক বিএনপির জন্য। এর অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। যেমন জামাত চাঁদাবাজির যে অভিযোগগুলো উত্থাপন করছে, বিএনপির নাম নিয়ে নয়, কিন্তু যেভাবে বলছে তাদের বিএনপির দিকেই যাচ্ছে। কাজে সেই দিক দিয়ে জামাতও বিএনপির সাথে একটা যুদ্ধংদেহী ভাব আমরা দেখতে পাচ্ছি। কাজে ভবিষ্যৎ রাজনীতি নতুন করে তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে বাংলাদেশ। এখন সেখানে আওয়ামী লীগের বেলায় কি হবে? বিএনপি তো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায়। তো বিএনপি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, এই যে টিউলিপের যে কাণ্ড, মানে তাদের যে দুর্নীতি বেরোচ্ছে একের পর এক। শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারতের আশ্রয়ে আছে, টিউলিপের মন্ত্রিত্ব চলে গেল চুরির দায়, বা চুরি করা ফ্ল্যাটের মালিকানা বা সেটা সুবিধা নেয়ার দায়। ওইদিকে শেখ হাসিনার পুত্র বলেছে সে 3 বছর আগে নাকি তার স্ত্রীকে ডিভোর্স করেছে, এবং সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রায় প্রমাণিত হওয়ার পর্যায়ে চলে গেছে। আপনি আমার থেকে ভালো জানবেন যে আমি শুনতে পাচ্ছি এফবিআই অনেক কিছু, জাস্টিস ডিপার্টমেন্ট অনেক কিছু প্রমাণ পেয়ে গেছে তার মানি লন্ডারিং এর এবং অন্যান্য দুর্নীতির, এবং আরো বড় দুর্নীতি নাকি খোঁজা হচ্ছে, আরো বড় দুর্নীতি। কাজেই প্রমাণ হয়ে গেছে যে শেখ হাসিনা পরিবার একটা দুর্নীতিবাজ পরিবার, এক শেখ পরিবার। 2 নম্বর হচ্ছে তারা একটা খুনি পরিবার, কারণ তারা প্রচুর হত্যা করে গেছে, এখানে গুম করেছে, বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে, ম্যাসাকার করেছে, শাপলা চত্বর ম্যাসাকার করেছে, সর্বশেষ জুলাই বিপ্লবে তারা ম্যাসাকার চালিয়েছে। তো এত অপরাধ যাদের, তাদের পক্ষে রাজনীতি থেকে ফিরে আসা এত সহজ। তারা এত সহজে রাজনীতিতে ফিরে আসবে, নেতৃত্ব কারা দেবে, এবং তারা এসে নির্বাচন করবে, ব্যাপারটা কি এত সহজ নাকি? তো যদি আমরা ধরে নেই যে হ্যাঁ ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এবং বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তো সেই অবস্থায় হয়তোবা বিএনপি চাইতে পারে যে আওয়ামী লীগই তাহলে বিরোধী দলে থাকুক। সেটাও তাদের প্রত্যাশা হতে পারে। আমি জানি না তাদের রাজনৈতিক কৌশল কি হবে, কারণ যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে নির্বাচনে তো 4টি পক্ষ আমরা দেখতে পাচ্ছি। আপনি বলবেন 4 নম্বর পক্ষটাকে, সেটাতে আমি আসছি। 1 নম্বর পক্ষ তো আমরা দেখতে পাচ্ছি বিএনপি, এবং মনে করা স্বাভাবিক যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা, যাওয়া উচিত। না যাওয়ার আমি কোনো কারণ দেখি না, যদি না তার বিরাট কোনো ভুল করে ফেলে। 2 নম্বর হলো জামাত, 3 নম্বর আওয়ামী লীগ, চতুর্থ হচ্ছে ছাত্ররা। তারা তো বোঝাই যাচ্ছে যে তারা একটা দল করার দিকে অগ্রসর হচ্ছে, এবং তারা যদি দল করে এবং নির্বাচনে আসে তাহলে তাদেরও একটা দল থাকবে, যেটা খুব শক্তিশালী না হলেও ইয়াংদের একটা সাপোর্ট তো তাদের প্রতি আছে। আপনিও জানেন, আমিও জানি যে তরুণরা একটা পরিবর্তন চায় বাংলাদেশে। তো সব মিলে 4টে দলের মধ্যে যে নির্বাচন বা যে প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী নির্বাচনে, সেই নির্বাচনে বিএনপি চাইতে পারে যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক, জামাত 3 নম্বরে থাকুক, এটাও তাদের চাহিদা হতে পারে। এই জন্যই তারা এত আগে থেকে জামাতকে মেইনলি টার্গেট তারা করছে। আপনি দেখেন তাদের নেতাদের বক্তব্যে এখন যত না আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বক্তব্য, তার থেকে বেশি বক্তব্য কিন্তু জামাতের বিরুদ্ধে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমার দেশ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আপনি আমি বহুবার আলাপ করেছি, বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এই আওয়ামী লীগের যে দুঃশাসন সেগুলো নিয়ে কিন্তু নিউজ বেরোচ্ছিল না বাংলাদেশের মিডিয়ায়। মানুষ ভুলেই গেছিল বাংলাদেশে যে হাসিনা কি করে গেছে। বেশিরভাগ আলোচনা হচ্ছিল বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে। মিডিয়ার সর্বদা আলোচনা করছিল ইউনূস সরকার কি ভুল করেছে, কিন্তু হাসিনা যে কি সর্বনাশ করে গেছে এই আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছিল। এই আলোচনা শুরু করেছে কিন্তু আমার দেশ আসার পরে গত 25 দিনে আমরা প্রতিদিন নিউজ করেছি লুটপাটের ব্যাপারে, শেখ হাসিনার এবং তার জুলুম, তার হত্যার ব্যাপারে। এবং আমার দেশ করার কারণে এখন অন্যান্য মিডিয়া বাধ্য হচ্ছে এই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে নিউজ করবার জন্য। সেটা টেলিভিশনে হচ্ছে, সেটা প্রিন্ট মিডিয়াতে হচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন, কোন জাতীয় সংবাদপত্র এখন আমার দেশের সংবাদকে নকল করছে। এটা আশ্চর্য, এটা আমি দেখি নাই
এই আমি যতদিন ধরে মিডিয়ার সাথে আছি এটা আমি দেখি না। যেমন দুটো এক্সাম্পল দিই আপনাকে, আমাদের লিড নিউজ গুলো কন্টেন্ট তৈরি করে ইত্তেফাকের মতো একটা পত্রিকা তাদের ইউটিউবে চালাচ্ছে আমার দেশের লিড নিউজ, যুগান্তর তাদের ইউটিউবে চালাচ্ছে আমার দেশের লিড নিউজ। মানে এটা তো একেবারে মানে কি বলবো, এটা তো অন্যায়, এটা তো আপনি করতে পারেন না। এবং আপনি যদি একটা জাতীয় দৈনিক হন, ইত্তেফাকের মতো পত্রিকা, সে কিভাবে আমার দেশের, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে ক্রেডিটও দিচ্ছে না, আমাদের নিউজ তারা চালাচ্ছে, আমার দেশের নামও নিচ্ছে না, কোনো কোনো ক্ষেত্রে নিচ্ছে, কোথাও কোথাও তারা নিচ্ছে না। তো এখন এই যে বাধ্য হলো বাংলাদেশের মিডিয়া হাসিনার দুঃশাসনকে আবার তুলে ধরতে, এটা বাধ্য হয়েছে 25 দিনে আমার দেশের জন্য। আমার দেশ না থাকলে এখনো দেখতেন যে হাসিনার কুকর্ম প্রায় ভুলে গেছে বাংলাদেশের মানুষ, এরকম একটা সিচুয়েশন তৈরি হতো। তো বিএনপিরও যে এখন আমি নেতা নেত্রীদের যে বক্তব্য দেখছি, তাতে এই 15 বছরের দুঃশাসনের বর্ণনা আমি দেখছি না, বা তার প্রতিবাদ দেখছি না। তার থেকে বরং দেখছি একসময় যারা একসাথে লড়াই করেছে, জুলাই বিপ্লবে লড়াই করেছে। আপনি বলেন এখন যে দ্বন্দ্ব চলছে, কার সাথে কার দ্বন্দ্ব বেশি চলছে? বিএনপির সাথে জামাতের দ্বন্দ্ব চলছে, এমনকি বিএনপির সাথে নতুন ছাত্র যারা দল করতে যাচ্ছে তাদের দ্বন্দ্ব চলছে। অথচ সেই তুলনায় বিএনপির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব কিন্তু এখন আর আমরা খুব একটা শুনতে পাচ্ছি না। তো খুবই একটা নতুন ধরনের রাজনীতি বাংলাদেশে। এবং আমি যতটুকু আমার সোর্সে যতটুকু জানি যে বিএনপির কেউ কেউ মনে করে যে শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আওয়ামী লীগকে পছন্দ করে, জামাত কেউ না আর কি। মানে আওয়ামী লীগ নির্বাচন করেও বিরোধী দলে বসুক, তাইলে ভালো হবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে কারো কারো হয়তো কেউ কেউ পোষণ করে। আর আরেকটি বিষয় আপনি যদি দেখেন যে বিএনপির মনে হচ্ছে যেন মানে আমরা ক্ষমতা গেলে সব করব, মানে আমরাই করব। এই যে ধরনের এই আপনি যদি বলছিলেন হেফাজত হত্যাকাণ্ড নিয়ে কোনো ওই সুস্পষ্ট দাবি নাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সুস্পষ্ট দাবি নাই, মানে আওয়ামী লীগ আমলের ঘটে যাওয়া সকল অপকর্ম নিয়ে কিন্তু বিএনপির সুনির্দিষ্ট কোনো দাবি বা মানে মুভমেন্ট নাই, কিন্তু যে আমরা ক্ষমতায় যাই আমরাই সব করবো, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার তো মনে হয় যে কিছু কিছু সেন্সিটিভ ইস্যু অন্তর্বর্তীকালীন সরকারকে মাধ্যমে করে নিতে পারলে এটা একটা স্ট্রং রাজনৈতিক মুভ তো হইতে পারতো, তাই না? না, আমি যেটা মনে করি যে ভাই কতটা সংস্কার এই সরকার করতে পারবে আমি জানি না, এবং আমি এই বিষয়ে একমত যে যে সাংবিধানিক সংস্কার করার ম্যান্ডেট এই সরকারের নাই। আমি কিন্তু এটা বলে যাব, কন্টিনিউয়াসলি বলে যাব। এটা হয়তো এই সরকারের পছন্দ না হতে পারে, কিন্তু আসলে আপনাদের ম্যান্ডেট নাই, কারণ ম্যান্ডেটটা আপনারা হারিয়ে ফেলেছেন প্রথম দিন বিপ্লবী সরকারের ঘোষণা না দিয়ে। তো যেহেতু আপনারা দেন নাই, তো ম্যান্ডেট আপনারাই হারিয়েছেন, আপনাদের ম্যান্ডেট নাই এটা করবার। কিন্তু কতগুলো কাজ তো হতে হবে ভাই নির্বাচনের আগে। শেখ হাসিনার বিচার তো হতে হবে, নাকি বিচার হতে হবে না? আওয়ামী লীগের যারা হত্যাকারী তাদের বিচার তো হতে হবে। যে সমস্ত আর্মি অফিসার গুম খুনের সাথে জড়িত, যে সমস্ত পুলিশ অফিসার গুম খুনের সাথে জড়িত, তাদের বিচার তো হতে হবে। তো তাহলে তাদের বিচার সম্পন্ন করার কোন তাগিদ আমি তো বিএনপির কাছ থেকে দেখতে পাচ্ছি না। তাহলে মিনিমাম যেটা দাবি হওয়া উচিত, বিএনপির হওয়া উচিত ছিল বলে আমি মনে করি, একজন পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করি যে হ্যাঁ, নির্বাচনের জন্য তারা দাবি তুলতেই পারে, দাবি তুলবেই। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, কিন্তু তার সাথে তাদের বলা উচিত ছিল আপনারা দ্রুততার সাথে বিচার সম্পন্ন করুন। আজ পর্যন্ত একবারও এটা আমরা শুনি নাই যে আমি আগস্টে নির্বাচন চাই, কিন্তু জুনের মধ্যে আমি চাই শেখ হাসিনার বিচার হয়ে যাবে। এই বিচার অনিষ্পন্ন রেখে কি আপনারা নির্বাচনে যাবেন? এবং আপনারা কি বলতে চাচ্ছেন যে আপনারা গিয়ে বিচার করবেন? এরকম কোন ক্লিয়ার কমিটমেন্ট তো আপনাদের কাছ থেকে এখনো পায় নাই, বিএনপির কাছ থেকে দেশের জনগণ পায় নাই তো, যে তারা গিয়ে বিচার, তারা কি হেফাজতের বিচার করবে, হেফাজত হত্যাকাণ্ডের? তারা কি বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবে? তারা কি জুলাই হত্যাকাণ্ডের বিচার করবে? তারা কি শেখ হাসিনার এই দুর্নীতির বিচার করবে? এগুলো সম্পর্কে এখন পর্যন্ত আমরা তেমন কোনো বক্তব্য পাই নাই। আমরা একটাই পাচ্ছি, প্রতিদিন নির্বাচন। আপনি কি একটা অদ্ভুত মিল আমার হঠাৎ মনে হলো, আপনি যদি দেখেন যে শেখ হাসিনা এ পর্যন্ত এই যে গ্রেনেড হামলা মামলা খালাস হয়ে গেল, বা 10 ট্রাক অস্ত্র মামলা, বা বেগম খালেদা জিয়ার মামলা, এগুলো যে প্রত্যাহার হয়ে গেল, বাতিল হয়ে গেল, এগুলো নিয়ে কিন্তু শেখ হাসিনা কিন্তু একটা শব্দ উচ্চারণ করে নাই। খেয়াল করছেন আপনি মাহমুদ ভাই? যে এগুলো নিয়ে কিন্তু কোনো অভিযোগ তার আর নাই, কিন্তু বা যেগুলো তার রাজনৈতিক হাতিয়ার ছিল,
মানে এটা কি ভিতরে ভিতরে কি কোনো মানে পরস্পর পিঠ চুলকানি চলছে নাকি আল্লাহ জানে, সেটা আমি জানি না। তবে একটা জিনিস খুব পরিষ্কার কনক, এইটুকু আমি বলতে পারি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, যে ভারতের কাছে এই মুহূর্তে বিএনপির থেকে বড় শত্রু হলেন প্রফেসর ইউনূস। কারণটা হলো গত 5 মাস ধরে ভারতের বিষয়ে প্রফেসর ইউনূস যে অবস্থান গ্রহণ করেছেন, এই অবস্থান গ্রহণের কারণে ভারত অত্যন্ত বিরক্ত প্রফেসর ইউনূসের উপরে। প্রতিটা ইস্যুতে প্রফেসর ইউনূস কিন্তু ছাড় দেন নাই ভারতকে, এবং তিনি শক্তভাবে লড়াই করছেন। এবং আরেকটা ব্যাপার হলো যে ইয়াং জেনারেশন বাংলাদেশের যারা যারা বিপ্লব করেছে, যারা সাহসিকতার সাথে জীবন দিয়েছে, যাদের কারণে পুলিশ বলতে বাধ্য হয়েছে যে একটা গুলি করি একজন মরে বাকি গুলি তো যায় না স্যার, এটা পুলিশ বলতে বাধ্য হয়েছে কেন? কারণ তরুণরা জীবনকে তুচ্ছ করে তারা লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে। এই যে ইয়াং জেনারেশন, এরা কিন্তু সম্পূর্ণভাবে তারা বাংলাদেশের বর্তমান অবস্থার জন্য ভারতকে দায়ী করে, এবং ভারতের প্রতি তাদের বিদ্বেষ রয়েছে, সঙ্গত কারণেই বিদ্বেষ রয়েছে তাদের। তো ভারতও এদেরকে একই কারণে অপছন্দ করে। তাহলে ভারত কাদেরকে সব থেকে বেশি অপছন্দ করে এখন? এক হচ্ছে এই যে বিপ্লবী তরুণদের অপছন্দ করে, আর হচ্ছে প্রফেসর ইউনূসকে অপছন্দ করে। সুতরাং ভারত মনে করে, এবং ভারত যা মনে করবে হাসিনা তো তাই করবে। আপনি কি মনে করেন শেখ হাসিনা কোনো কাজ দিল্লিতে বসে করতে পারে যেটা ভারত চাচ্ছে না? এটা কি সম্ভব? দিল্লিতে বসে হাসিনার পক্ষে কোন বিবৃতি দেয়া যেটা ভারত আগে থেকে তারা এগ্রি করে না বা দেখে দেয় না হাসিনার বিবৃতি? প্রতিটা বিবৃতি আপনি শিওর থাকেন আগে ভেটিং করিয়ে নিতে হয়। ভারতীয় ইন্টেলিজেন্সে ডিপ স্টেট ভেটিং করে দেয় হাসিনা কি বলবে। কাজে হাসিনা কে ভারতীয় এখন বলছে যে তুমি আক্রমণ করবে শুধুমাত্র ইউনূসকে। আপনি দেখেন হাসিনার বক্তব্যের 90% এখন ইউনূসের বিরুদ্ধে, 90%। অথচ আগে সর্বক্ষণ হাসিনা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করত ক্ষমতায় থাকতে। আপনার ভাষাগুলি মনে আছে শেখ হাসিনা কি ভাষায় কথা বলতো খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে? সেগুলো হয়তো এখন বিএনপির নেতা কর্মীরা সব ভুলে গেছে যে কি ভাষায় হাসিনা কথা বলতো। এখন কিন্তু হাসিনা 90% তার রাগ হচ্ছে ইউনূস, 90% সে বলছে বাংলাদেশের তথাকথিত ইসলামিস্ট, মানে আবার সেই আগের বয়ানের দিকে যাচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইসলামিস্ট রেভলিউশন হয়েছে, এটাই বলার চেষ্টা করছে। তো সুতরাং ভারত চাইবে প্রফেসর ইউনূস চলে যাক, প্রফেসর ইউনূস ব্যর্থ হোক, এবং এই যে ইয়াং ছেলেরা যারা ভ্যানগার্ড ছিল বিপ্লবের ভ্যানগার্ড যে তারা ছিল এটা তো আপনাকে মানতে হবে। হ্যাঁ, সবাই মিলে তাদেরকে সহযোগিতা করেছে, বাট ভ্যানগার্ড ছিল এই ইয়াং জেনারেশন, এই নেতৃত্ব। এদের প্রতি ভারতের যত ক্রোধ, যত আক্রোশ এখন। তো সুতরাং ভারত চাইবে যে কোনো মূল্যে এই ইয়াং জেনারেশনকে শেষ করে দিতে এবং প্রফেসর ইউনূসের সরকারকে ব্যর্থ করতে। কাজে ভারতের এখন অপশনটা কি আপনাকে বুঝতে হবে। ভারতের একমাত্র তারা বেছে নিয়েছিল হাসিনাকে। ওই যে বললাম আমি, সব ডিম এক ঝুড়িতে, হাসিনার ঝুড়িতে। এখন হাসিনা নাই, হাসিনা পলাতক, হাসিনা ভারতের আশ্রয়। হাসিনা